আপনি একটা গেমস খেলতে যাচ্ছেন, গেমসের সাইজ 200 জিবি, এখন আপনি সেটা ইনস্টল করবেন। তো আপনার পিসিতে এসএসডি থাকলে গেম ইনস্টল খুবই ফাস্ট হয়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন একদম নিউ জেনারেশনের NVMe Gen 5 এসএসডি এতটাই ফাস্ট যে মাত্র কয়েক সেকেন্ডে কয়েক জিবি ডেটা ট্রান্সফার করে ফেলে। আজকে আমরা ইন ডিটেল দেখবো NVMe Gen 5 এসএসডি আসলে কতটা ফাস্ট, কিভাবে কাজ করে আর বাস্তবে আমাদের জন্য কতটা কাজে লাগে। সাথে Gen 3 আর Gen 4 এসএসডির সাথে কম্পেয়ার করেও দেখাবো। তাহলে শুরু করা যাক। তো প্রথমেই দেখা যাক কি কি আছে NVMe Gen 5 এসএসডিতে। তো এই এসএসডিতে NAND ফ্ল্যাশ মেমোরিতে 3D NAND টেকনোলজি ইউজ করা হচ্ছে, বাট 200+ লেয়ার্স কিন্তু এখানে কমন। Gen 5 এসএসডি সাধারণত TLC বা QLC প্লাস SLC ক্যাশ ব্যবহার করে, যা অনেক ফাস্ট ডেটা হ্যান্ডেল করতে সাহায্য করে। ম্যাক্স সিকুয়েন্সিয়াল রিড স্পিড প্রায় 14000 Mbps, যেটা Gen 3 NVMe তে ছিল 3500 Mbps, আর Gen 4 NVMe SSD তে ছিল 7500 Mbps। আর Gen 5 SSD তে ম্যাক্স সিকুয়েন্সিয়াল রাইট স্পিড হচ্ছে প্রায় 12000 Mbps, যেটা Gen 3 NVMe তে ছিল 3000 Mbps, আর Gen 4 SSD তে ছিল প্রায় 7000 Mbps। তো বলা যায় খুবই অ্যাডভান্সড NAND ম্যানেজমেন্ট হচ্ছে এই Gen 5 SSD তে। 3D TLC QLC NAND এর জন্য স্পেশাল অ্যালগরিদম আছে এই SSD তে। তো ওকে, এবার কন্ট্রোলার। Gen 5 SSD এর কন্ট্রোলার অনেক পাওয়ারফুল, মাল্টিকোর ARM ভিত্তিক, যাতে PCIe 5 এর হাই ব্যান্ডউইথ হ্যান্ডেল করতে পারে। কারণ PCIe Gen 5 এর মাধ্যমে প্রতি লেনে প্রায় 32 GTS মানে 32 গিগা ট্রান্সফার পার সেকেন্ড ডেটা ট্রান্সফার করতে পারে। তো এক কথায় বলা যায় Gen 5 SSD কন্ট্রোলারগুলো Gen 4 বা Gen 3 তুলনায় অনেক বেশি ডেভেলপড। যেমনটা বললাম, এর হায়ার PCIe ব্যান্ডউইথ সাপোর্ট। Gen 5 SSD কন্ট্রোলার কিন্তু 16 লেন পর্যন্ত PCIe Gen 5 সাপোর্ট করে। ডুয়াল লেন NVMe Gen 5 X2 বা X4 ইন্টারফেস অনুযায়ী থিওরিটিক্যাল থ্রুপুট 14 থেকে 16 Gbps হতে পারে। তবে এর জন্য কন্ট্রোলারের ইন্টারনাল বাস আর্কিটেকচার অবশ্যই লাইটনিং ফাস্ট হতে হবে। আচ্ছা, এখানে কন্ট্রোলারের ইন্টারনাল বাস আর্কিটেকচার বলতে বোঝায় SSD ভিতরে ডেটা চলাচলের রাস্তা বা হাইওয়ে। তো Gen 5 SSD কন্ট্রোলারের ভিতরে বাস আর্কিটেকচার লাইটনিং ফাস্ট থাকে, যেন সব ডেটা একসাথে স্মুথ স্পিডে নিয়ে যায়। আচ্ছা, Gen 5 কন্ট্রোলারে একাধিক ARM Cortex R5 বা R8 কোর্স থাকে। এই CPU কোর্স ডেটা পাথ, ECC, কম্প্রেশন, এনক্রিপশন এগুলো সবকিছুই কিন্তু রিয়েল টাইম হ্যান্ডেল করতে পারে। Gen 5 SSD তেও DRAM ক্যাশ আছে, এটা র্যামের মধ্যেই কাজ করে। SSD কন্ট্রোলার আর NAND এর মধ্যে ডেটা বাফার হিসেবে কাজ করে। এটার কারণে সিকোয়েন্সিয়াল রাইট স্পিড আমরা অনেক বেশি পেয়ে থাকি। তো SLC ক্যাশিং আর DRAM একসাথে Gen 5 SSD এর পারফরম্যান্স কিন্তু অনেক বুস্ট করেছে। বাট একটা কথা, সব ভেরিয়েন্টের Gen 5 SSD তে কিন্তু DRAM নাও থাকতে পারে, যেমন এন্ট্রি লেভেল বা হচ্ছে বাজেট SSD গুলোতে। এখন Gen 5 SSD এত ফাস্ট যে এটা প্রায় 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রডিউস করে। তাই বেটার হবে NAND প্লাস কন্ট্রোলারের উপর যদি থার্মাল প্যাড ইউজ করা যায়। এছাড়াও অ্যালুমিনিয়াম হিট সিঙ্ক ইউজ করা যেতে পারে। এছাড়াও আমরা দেখেছি কিছু হাই এন্ড SSD তে অ্যাক্টিভ কুলিং ফ্যান ইউজ করা হচ্ছে। এখন আমরা একটা সামারি করব Gen 5 SSD এর নিউ ফিচারগুলো নিয়ে, যেখানে জেনারেশন ওয়াইজ কি কি আপডেট হয়েছে সেটা দেখব। প্রথমত হাই স্পিড সিগন্যাল ইকুয়ালাইজেশন। Gen 5 SSD তে ডেটা এত ফাস্ট যে কারণে সিগন্যাল কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ভেতরে সিগন্যাল ঠিক রাখার জন্য সার্কিট ইকুয়ালাইজার বসানো হয়েছে। সহজ ভাষায়, গাড়ি যদি হাইওয়েতে খুব স্পিডে চলে তবে রাস্তাও কিন্তু স্মুথ থাকতে হবে, আর এটাই কিন্তু এখানে হচ্ছে। তারপর থার্মাল ম্যানেজমেন্ট, এটা অনেক আপডেট হয়েছে। যেমনটা আমরা জেনেছি Gen 5 SSD কিন্তু অনেক গরম হয়ে যায়, এই জন্য ভেতরে সেন্সর বসানো হয়েছে, মনিটর করছে কখন গরম হচ্ছে। গরম হলে SSD সাময়িকভাবে স্পিড কমিয়ে ঠান্ডা হয়। তারপর মাল্টিকোর কন্ট্রোলার। তো Gen 5 SSD এর কন্ট্রোলার কিন্তু অনেক ছোট, সিপিইউর মতো। তো এখন এক কন্ট্রোলারে অনেক কোর থাকে, প্রত্যেকটা কোর আবার আলাদা আলাদা কাজ করে। যেমন একটা কোর ডেটা ট্রান্সফার ম্যানেজ করছে, আরেকটা কোর ডেটা ঠিকঠাক রাইট করছে কিনা সেটা দেখছে, আর আরেকটা কোর ইরর চেক করছে। ফলে Gen 5 SSD তে কিন্তু স্পিড অনেক বেড়েছে, সাথে স্টেবিলিটি। আচ্ছা, তারপর স্মার্ট SLC ক্যাশ। আগে ক্যাশ ফিক্স সাইজের হতো, Gen 5 SSD তে ক্যাশ ডাইনামিক, দরকার হলে ক্যাশ বড় হয়ে যেতে পারে। মানে হঠাৎ যদি কোনো বড় গিগাবাইট সাইজের ফাইল কপি করেন, SSD নিজে থেকেই বেশি ক্যাশ ব্যবহার করবে যাতে স্পিড না কমে যায়। এরপর পাওয়ার ম্যানেজমেন্ট বা PMIC। SSD কিন্তু এখন পাওয়ার সেভিং মোডে চলতে পারে, আননেসেসারি পার্ট বন্ধ করে রাখে যাতে ব্যাটারি খরচ কম হয়। ফলে ল্যাপটপ ইউজারদের জন্য কিন্তু খুব কাজে লাগে এই Gen 5 SSD। লাস্টলি AI অ্যান্ড স্মার্ট অপটিমাইজেশন। কিছু Gen 5 SSD তে ছোট AI অ্যালগরিদম থাকে, মানে এতে আছে AI বেসড প্রেডিক্টিং ওয়্যার লেভেলিং। কন্ট্রোলার প্রেডিক্ট করে কখন কোন ব্লক কত দ্রুত ওয়ার্ম আউট হবে, অটোমেটিক রিম্যাপিং যাকে বলে আর কি। তো এতে কিন্তু SSD লাইফ টাইম বাড়ে। তো এখন আমরা NVMe Gen 3 আর Gen 4 SSD সাথে NVMe এই Gen 5 SSD এর একটা কম্পেয়ার করে দেখব। তো প্রথমেই PCIe ব্যান্ডউইথ পার লেন। তো Gen 3 NVMe SSD হচ্ছে 1 Gbps, যেখানে Gen 4 NVMe SSD 2 Gbps, আর সেখানে Gen 5 SSD হচ্ছে প্রায় 4 Gbps। তাই বলা যায়
পার লেনে জেন 4 এর চাইতে জেন 5 এর স্পিড কিন্তু প্রায় দ্বিগুণ। তারপরে হচ্ছে ম্যাক্স লেন X4 এর যদি আমরা কম্পেয়ার করি তাহলে জেন 3 NVMe তে 4 Gbps, জেন 4 NVMe তে হচ্ছে 8 Gbps আর জেন 5 NVMe SSD তে প্রায় 16 Gbps, এখানেও প্রায় স্পিড ডাবল। সিকোয়েন্সিয়াল রিড স্পিড পাওয়া যায় জেন 3 NVMe SSD তে 3000 থেকে 3500 Mbps, জেন 4 এ 6000 থেকে 7500 Mbps আর জেন 5 এ 12000 থেকে 14000 প্লাস Mbps। তারপর সিকোয়েন্সিয়াল রাইট স্পিডে জেন 3 তে প্রায় 2000 থেকে 3000 Mbps আমরা দেখে থাকি, আর জেন 4 এ 4000 থেকে 6000 Mbps আর জেন 5 এ 10000 থেকে প্রায় 12000 প্লাস Mbps রাইট স্পিড। তাই বলা যায় সিকোয়েন্সিয়াল রিড এন্ড রাইট স্পিড কিন্তু অনেক বেড়েছে জেন 5 SSD তে। ওকে, তারপর ল্যাটেন্সি বা যেটাকে আমরা বলি রেসপন্স টাইম, জেন 3 তে 80 থেকে 100 মাইক্রোসেকেন্ড, জেন 4 এ 40 থেকে 50 মাইক্রোসেকেন্ড আর জেন 5 এ 20 থেকে 30 মাইক্রোসেকেন্ড। তাই ল্যাটেন্সিতেও কিন্তু এখানে জেন 5 অনেক ইমপ্রুভ করেছে। ওকে, তারপরে আমরা কন্ট্রোলার দেখি। কন্ট্রোলার টাইপ জেন 3 তে যেমনটা আমরা দেখে থাকি সিঙ্গেল কোর বা ডুয়াল কোর, আর জেন 4 এ হচ্ছে মাল্টি কোর, যেটা আমরা কোয়াড কোর পর্যন্ত আসলে দেখে থাকি, আর জেন 5 এ মাল্টি কোর প্লাস এআই অপটিমাইজেশন কিন্তু নতুন করে এসেছে। আচ্ছা, এবার হচ্ছে ক্যাশ সিস্টেম। জেন 3 NVMe তে আমরা দেখে থাকি ছোট সাইজের DRAM, আর যদি DRAM না থাকে তাহলে থাকে HMB। ওকে, জেন 4 এ হচ্ছে বড় সাইজের DRAM থাকে। সব SSD তে আসলে DRAM থাকে না, যেগুলোতে থাকে জেন 4 এর ক্ষেত্রে অবশ্যই সেগুলো বড় হয়ে থাকে, সাথে থাকে SLC ক্যাশ। আর জেন 5 এ থাকে ডাইনামিক SLC ক্যাশ, যেটা হচ্ছে অটো অ্যাডজাস্টেড। আচ্ছা, এরপর হচ্ছে থার্মাল ম্যানেজমেন্ট। জেন 3 তে খুব একটা বেশি হিট জেনারেট করে না, তাই হালকা হিটসিং হলেই হচ্ছে। আর জেন 4 SSD তে মিড লেভেলের টেম্পারেচার গেইন করে, তাই মিড লেভেলের হিটসিং বা প্যাড হলেই হচ্ছে। আর জেন 5 এ যেমনটা আমরা জানলাম যে জেন 5 এ কিন্তু টেম্পারেচার ভালোই হিট করছে, যেমন 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, তাই মোটামুটি ভালো লেভেলের হিটসিং প্লাস গ্রাফিন প্যাড বা কখনো আপনি যদি চান ফ্যানও ইউজ করতে পারেন। তারপর পাওয়ার ম্যানেজমেন্ট, জেন 3 তে যেটা আমরা দেখেছি সবসময় বেসিক সাপোর্ট, আর জেন 4 এ একটু ভালো এফিসিয়েন্সি আমরা দেখেছি, আর জেন 5 এ আমরা PMIC প্লাস যেটা বললাম ডাইনামিক পাওয়ার সেভিং মোড আমরা দেখছি। তারপর প্রোটোকল ভার্সন, জেন 3 তে NVMe 1.3, জেন 4 এ NVMe 1.4, বাট জেন 5 এ কিন্তু অনেক আপডেট হয়েছে NVMe 2.0। এখন যদি আমরা 2025 এর প্রাইস অনুযায়ী প্রাইসের কম্পারিজনটা বলি, সেটা হচ্ছে জেন 3 আমরা দেখতে পাচ্ছি যে 500 GB যে ভেরিয়েন্ট, এটার প্রাইস বাংলাদেশের মার্কেটে এখন 3 থেকে 5000 টাকা, আর জেন 4 এর 1TB সাইজের যেসব SSD বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর প্রায় 6000 থেকে 12000 টাকা। আর জেন 5 এর প্রাইস কিন্তু এখন অনেক বেশি, যেগুলো 1TB সেগমেন্টের যেসব SSD বাজারে আসছে বা পাওয়া যাচ্ছে সেগুলোর প্রাইস প্রায় 18 থেকে 25000 টাকা। তো যাই হোক, আজকে ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম NVMe জেন 5 SSD আসলে কতটা ফাস্ট। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে শেষ করতে হচ্ছে, দেখা হবে পরে কোনো ভিডিওতে।